আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। বাংলাদেশ সিটিজেন পার্টি, জাতীয় সিটিজেন পার্টি বা এনসিপি দলটিকে নিয়ে বহুল আলোচনা সমালোচনা চলছে যে এই দলটি হচ্ছে ডক্টর ইউনূসের মদদপুষ্ট একটি রাজনৈতিক দল। এবং এই ধরনের আলোচনা করার কিছু কারণও আছে, সেই কারণগুলি এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে যেটা জানিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে তারা কোন দলের সাথে আগামী নির্বাচনে জোটে যাচ্ছে সেই বিষয়টি। এটা নিয়ে ব্যাপক আলোচনা চলমান। কেউ বলছে এনসিপি জামাতে ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে। আবার কেউ বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোটে গিয়ে নির্বাচন করবে। এমত অবস্থায় এনসিপির বক্তব্য কি সেটা একটু আলোচনা করা যাক। এনসিপির দেখেন, একটা বিষয় হলো, যদি তারা বিএনপির সাথে জোটে যায় তাহলে তাদের প্রবলেম কয় দিকে। একটা হচ্ছে, বিএনপির মধ্যে প্রত্যেকটা আসনে 2 জন 3 জন 4 জন 5 জন করে প্রার্থী যারা মনোনয়ন প্রত্যাশী। তো একটা দলের মধ্যে যদি 2-3 জন বা 5 জন 7 জন মনোনয়ন প্রত্যাশী হয়, ধরেন একজন মনোনয়ন পেল, বাকি 3 জন পেল না, তাই 3 জন যদি একটা জোট গঠন করে ফেলে এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে যায় একজন, তখন বাকি দলগুলির কি অবস্থা হবে? 4 জন প্রার্থী যদি কোনো এক জায়গায় থাকে, একজনকে মনোনয়ন দেওয়া হলে বাকি 3 জন কিন্তু নাকশ, সেক্ষেত্রে তারা কিন্তু জোটবদ্ধ হয়ে যেতে পারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সেক্ষেত্রে এই একজনকে হারানোর জন্য 3 জন লেগে যাবে মাঠ পর্যায়ে কাজ করতে। এমত অবস্থায় এনসিপির ক্ষেত্রে যদি তারা জোটবদ্ধ হয়, তাদেরকে যেই আসনগুলিতে দেওয়া হবে, এনসিপিকে যে আসনগুলি দেওয়া হবে, সেই আসনগুলিতেও কিন্তু বিএনপির অন্যান্য প্রার্থীরা আছে, তারা কিন্তু সেখানে লড়বে এনসিপির বিপক্ষে। এমত অবস্থায় এনসিপি এখানে নির্বাচনে জিতে আসতে পারবে কিনা এর একটা দ্বিধা কাজ করতেছে এনসিপির মধ্যে। আচ্ছা, শুধু এটুকু না, আরও একটি সমস্যা আছে, সেটা হলো এনসিপির মতাদর্শ এবং বিএনপির মতাদর্শ সম্পূর্ণ পৃথক। তারা চায় মধ্যম পন্থা অবলম্বন করতে, কিন্তু বিএনপি আছে এক মেরুতে, জামাতে ইসলামী আছে আর এক মেরুতে, আর এনসিপি চাচ্ছে তারা মধ্যম মেরুতে, অর্থাৎ মধ্য অঞ্চলে তারা মধ্যম পন্থা অবলম্বন করে তাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। যদিও তাদের জনপ্রিয়তা এতটা নাই, কিন্তু ডক্টর ইউনূসের কাছে তো তার জনপ্রিয়তা আছে। আপনারা দেখলেন না কিছুদিন আগে যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপির নেত্রীরা যাওয়ার সুযোগ পাইছে, বাংলাদেশের অন্য কোনো দল এখানে যাওয়ার সুযোগ পায় নাই। কারণ এনসিপি হচ্ছে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠনের মাধ্যমে সংগঠিত একটি রাজনৈতিক দল। যদিও তাদের এখনও নিবন্ধন বা তাদের প্রতীক বরাদ্দ হয়নি, নিবন্ধন কমপ্লিট হয়নি, প্রতীকের কারণে নিবন্ধন ঠিকই আছে, তাদের প্রতীক চাওয়া হলো শাপলা, কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে শাপলা দিবে না, বিভিন্ন অজুহাত তারা তুলে ধরেছে। এই বিষয়টি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব না। আমরা আলোচনা করতেছি যে এনসিপি কোন দলের সাথে জোটে যাবে। আবার বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা এনসিপি, অর্থাৎ এনসিপি তিনি নামটা উল্লেখ করেন না, তিনি বলছে যে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দলকে আমরা আমাদের সাথে নিয়েই কাজ করতে চাই আগামী নির্বাচনে। তা আগামী নির্বাচনে এনসিপিকে তারা চায় এবং তারা প্রচেষ্টা অব্যাহত রাখছে, আলোচনা চলমান রাখছে। এটা কিন্তু তিনি বিবিসির সাক্ষাৎকারে জনাব তারেক রহমান বলেছেন। এরপরের ঘটনা বলি, জামাতে ইসলামী কিন্তু ভিতরেভাবে তারা এনসিপিকে টানতেছে। এনসিপি যদিও ইসলামিক কোনো দল না, কিন্তু জামাত হলো একটা ইসলামিক রাজনৈতিক সংগঠন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, অর্থাৎ তারা ইসলামের পক্ষের রাজনীতি করে। ইসলামের পক্ষের রাজনৈতিক দল তো অনেক আছে, তবে জামাত একটু আধুনিক। জামাতে ইসলামীর রাজনীতিটা হচ্ছে একেবারে সম্পূর্ণ অত্যাধুনিক রাজনীতি, যেটা আমরা তো বলি কোরআনকে সবসময়, যে কোরআন হচ্ছে সবসময় আধুনিক, কোরআনের কোনো পুরনত্ব নাই। সব আপনি আরও 1 কোটি বছর পরেও যদি কোরআনকে আপনারা পড়েন বা খুলেন বা ওই সময়ের সাথে মিলিয়ে নেন, তখনও কোরআন আধুনিক থাকবে। কোরআন কি এমনই একটা ঐশী বাণী, এটা নিয়ে কোনো তুলনা হয় না, এটা নিয়ে কোনো কথা বলবো না। কারণ
আমি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি। তো যখন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করব তখন কোরআন নিয়ে আলোচনা করব। তো বিষয় হলো, কোরআন যেমন আধুনিক, জামাত ইসলামী তারা দাবি করে যে তারা কোরআনের যে সিস্টেম, কোরআনের যে বলা আছে, কোরআনের যেইভাবে আমরা সেইটাকে সামনে নিয়েই রাজনীতি করি, রাজনীতি চর্চাটা করি, যার কারণে আমরাও মানে অন্যদের থেকে একটু আলাদা। কিন্তু অন্যান্য ইসলামিক তারা কোরআনের কথা বললেও অধিকাংশ বিদ্ধের মধ্যে সেই 200 বছর আগের সিলেবাস, যেটাকে বলি আমরা দেওবন্দের সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তারা রাজনীতি করে। হ্যাঁ, আফগানপন্থী, যেমন আফগানিস্তান যেমন একটা রাজনীতিক, জামাত ইসলামী কিন্তু ওই রাজনীতি ওই ধরনের রাজনীতি করে না। আফগানিস্তানের রাজনীতি হচ্ছে এক ধরনের, আর জামাতে ইসলামের রাজনীতি হচ্ছে আর এক ধরনের। তবে বাংলাদেশের অন্যান্য ইসলামপন্থী দলগুলি কিন্তু ওই আফগান টাইপেরই, প্রায় অনেকটা মিল আছে। যে মামুনুল হককে কিন্তু আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ জানাইছিলেন, সেখানে তিনি সফর করে আসছেন এবং সেই ভেষভাষে ছবিও তুলেছেন মামুনুল হক। যাই হোক, ওটা নিয়ে আলোচনা না। তবে মামুনুল হক বাংলাদেশের রাজনীতি যদি করে তাহলে আফগানিস্তানের স্টাইলে করবেন নাকি জামাত ইসলামের স্টাইলে করবেন সেটা কিন্তু তিনি খোলাসা করেন নাই। সেই বিষয়টি নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমরা এখন এনসিপি যদি জামাত ইসলামীতে যায় তাহলে তাদের গায়ে একটা ট্যাগ লেগে যাবে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধী দলের সাথে বা 71-এ যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের সাথে এনসিপি জোটে গিয়েছে। আমার কথা হলো যে 71-এ জামাত ইসলামী স্বাধীনতার বিপক্ষে ছিল, সেই দলের সাথে তো আওয়ামী লীগ, বিএনপি দুটি দলই জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। বিগত দিনগুলির খবর আপনারা জানেন। এখন এনসিপি তারপরেও এই দলের সাথে যাইতে চাচ্ছে না, যাবে না তারা। এবং বিএনপিতে যদি না যায়, জামাতে ইসলামীতে যদি না যায়, তাহলে এনসিপি কী করবে? এনসিপির নিজের কোনো ক্ষমতা নাই, খুঁটির জন্য নাই। আপনারা জানেন যে তাদের ক্ষমতা অবস্থা কী। এমন অবস্থায় এনসিপি তৃতীয় আর একটা জোট গঠনের, এটা বিতর্কত গল্প, এনসিপির ভিতরের খবর, যেটা বিষয়টা এখনও সকলের কাছে পৌঁছায় নাই, সেটা আমি আপনাদের কাছে একটু তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে এনসিপি ভিতরগতভাবে তারা অন্য আর একটা জোট গঠনের চেষ্টা অব্যাহত রাখছে। সেটার মধ্যে বিএনপিও না, জামাতও না। তাহলে কাদেরকে নিয়ে এটা করার চেষ্টা করতেছে? এনসিপি চাচ্ছে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, তারপরে জাতীয় গণতান্ত্রিক পার্টি মানে জাগপা, তারপরে এই যে কয়েকটা দলের কথা বললাম, এই টাইপের যে দলগুলি আছে, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, জাগপা, চারটা তো বলেই ফেললাম, এরকম আরও কিছু রাজনৈতিক দল আছে। এই দলগুলিকে নিয়ে এনসিপি অন্য আর একটা জোট গঠন করে নির্বাচনে আসার পরিকল্পনা ভিতরগতভাবে আলোচনা করছে। এবং গণ অধিকার পরিষদ আর এনসিপি কিন্তু একই দল ছিল বলতে, তারা যখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় নাই বা নিবন্ধন করে নাই, তখন থেকেই কিন্তু এনসিপি এবং গণ অধিকার পরিষদের যে নেতৃত্ব স্থানে যারা আছে তারা কিন্তু একজোট হয়ে ঢাকা ভার্সিটিতে 2018-তে কোটা বিরোধী আন্দোলন করেছিল। আর এই দুটি দলই কিন্তু কোটা বিরোধী আন্দোলন থেকেই কিন্তু নির্বাচনে মানে রাজনীতিতে আসছে। কোটা বিরোধী আন্দোলন করে ভিপি নূর রাজনীতিতে এসে সে একটা রাজনৈতিক দল গঠন করে ফেললো, গণ অধিকার পরিষদ। আবার কোটা বিরোধী আন্দোলন করেই নাহিদ ইসলাম বা এদের মধ্যে যারা আছে হাসানাত আবদুল্লাহ, এরা কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করে ফেললো। দুইটি দলই কিন্তু ওই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু, তাদের জন্ম। যদিও তারা পরবর্তী অনেক লেট করে, যে গণ অধিকার কিন্তু 24-এ শেষের দিকে এসে তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাইছে। এবং এনসিপি নিবন্ধন এই 25 সালেই পেয়ে যাবে বা পাওয়ার একটা অবস্থায় আছে, কারণ তাদের একটা সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। জাস্ট প্রতীকটা এখন নিয়ে ঝামেলা চলমান। তাদের প্রতীক তাদের সাপ্লাই পাইতে হবে, এটাই তাদের বক্তব্য। আর অন্য দল মানে নির্বাচন কমিশন বলতেছে যে প্রতীক শাপলা তারা পাইতে পারবে না, কারণ গেজেটভুক্ত যেই প্রতীকগুলি আছে এখানে শাপলা নেই। এটা হলো নির্বাচন কমিশনের বক্তব্য। এমত অবস্থায়
কোন দিকে যাচ্ছে আমরা নজর রাখছি। নেক্সটে আবারও এই বিষয় নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যদি আপডেট কোনো তথ্য পাওয়া যায়। তবে ভিতরগত তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখলাম যে এনসিপি তৃতীয় একটা জোট গঠনের পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছে এবং এখানে প্রায় 9 থেকে 10টা দল যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এনসিপির অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল হিসেবে তাদের প্রতি কিন্তু মানুষের একটা ভালোবাসা আছে, যদিও বলি যে তাদের জনপ্রিয়তা নাই, কিছুটা হইলেও আছে। এমত অবস্থায় বাংলাদেশে 3টি জোট হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বে একটি জোট, বাংলাদেশ জাতীয় পার্টি বা বিএনপির নেতৃত্বে আরেকটি জোট, আর এনসিপি নেতৃত্বে আরেকটি জোট। 3টি জোট হওয়ার সম্ভাবনা আছে। আমরা নেক্সটে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ করব। আল্লাহ হাফেজ।